জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে ফিরল চেনা ছবি, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো মুজিবুর রহমানের বাড়ি। আমার সঙ্গে রয়েছেন শঙ্কর রেড, তার সঙ্গে এই নিয়ে আলোচনা করব। বাংলাদেশে সেই একই চিত্র দেখছি আমরা গত বছর জুলাই আগস্টে যা দেখছিলাম, কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, বাংলাদেশ তো এখন বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে বিভিন্ন রকম শক্তি অংশগ্রহণ করেছে। তার মধ্যে মানে এটা আর কি প্রায় রামধনু, রেনবো কোয়ালিশন অর্থেই, যেটাতে যেমন তার মধ্যে বামপন্থীরাও ছিলেন, তেমনি সেখানে মানে যারা ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট তারাও ছিলেন। তো এরকম বিভিন্ন শক্তি তাতে অংশগ্রহণ করেছে। এখন যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশে অভ্যুত্থান সাকসেসফুল হওয়ার পর, মানে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এই সময় একটা সময় জুড়ে এই ধরনের অস্থিরতা থাকবে। কেন থাকবে? তার কারণ হচ্ছে এই যে বিভিন্ন ধরনের শক্তি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং জয়ী হয়েছেন, তারা নিজেদের মধ্যে একটা ফাইনাল ব্যাটেলে ঢুকছেন আর কি। প্রত্যেকেই তার এজেন্ডাকে সাকসেসফুল করার জন্য চেষ্টা করছেন। এখানে যারা ফান্ডামেন্টালিস্ট ফোর্স আছে তারা তাদের মতো করে বাংলাদেশকে গঠন করতে চাইছে। আবার যারা গণতান্ত্রিক আনু মোহাম্মদের মতো যারা গণতান্ত্রিক বা বামপন্থী শক্তি আছে, তারা তাদের মতো করে বাংলাদেশকে গঠন করতে চাইছে। এখানে এই যে গণতান্ত্রিক এবং বামপন্থীদের শক্তি একটু কম, এই ধরনের যে একটু ফান্ডামেন্টালিস্ট ফোর্স যারা আছে তারা তুলনামূলকভাবে অনেক বেশি সংগঠিত। ফলত এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের মধ্যে তাদের প্রভাবটাও তুলনামূলকভাবে অনেকটা বেশি। ফলত একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং আমার ধারণা এই অস্থিরতার মধ্য দিয়ে আরও কিছুকাল বাংলাদেশ যাবে, যতদিন না পর্যন্ত একটা যে কোনো একটা শক্তির হাতে, হয় গণতান্ত্রিক বামপন্থীদের হাতে অথবা নির্বাচিত সরকার যতদিন না হচ্ছে। কিন্তু নির্বাচনটাও যথেষ্ট ঝঞ্ঝাটপূর্ণ হবে বলে মনে হচ্ছে। এবং যতদিন না পর্যন্ত মানে সেটা নির্বাচন আজকে হোক বা কালকে হোক, নির্বাচনটা স্মুথ হোক বা ঝঞ্ঝাটপূর্ণ হোক, যেভাবেই হোক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে এই যে পরস্পর বিরোধী শক্তি বর্তমানে বাংলাদেশ সরকারের মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে কোনো একটা শক্তির যতদিন না পর্যন্ত জয়ী হচ্ছে, ততদিন পর্যন্ত একটা এই ধরনের বিষয় আশয়গুলো ঘটবে বলেই আমার ধারণা। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা জানি গণ অভ্যুত্থানের পরে যে বিশৃঙ্খলার ছবি আমরা দেখেছিলাম হাসিনার বাসভবনে, যেভাবে উত্তেজিত জনতা তারা ঢুকে পড়েছিলেন এবং সমস্ত জিনিস রীতিমতো ছিন্ন ভিন্ন করেছিলেন, সেটা মানে গণ অভ্যুত্থানের পরে এরকম বিশৃঙ্খলার ছবি অস্বাভাবিক কিছু না। কিন্তু এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কেন এমন একটা কাজে বাধা দিতে পারলো না? আমাদের এখানেও তো ব্রিটিশ সরকার চলে যাওয়ার পর ভারতবর্ষ এরকম অনেক স্থাপত্য রয়ে গিয়েছে ব্রিটিশ আমলের। তো মানে কোনো সভ্য দেশে তো এমন কাজ আমরা দেখি না। তো অন্তর্বর্তীকালীন সরকারও যে ব্যর্থ, সেটাও কি কোথাও গিয়ে একটা প্রমাণ হয়ে গেল? বাধা দিতে পারলো না বলে আমার মনে হয় না, আসলে বাধা দিতে চাইলো না। আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে এই সরকারের মধ্যে ফান্ডামেন্টালিস্টদের প্রভাবটা তুলনামূলকভাবে অনেকটা বেশি। ফলত এই সরকার চাইলো না এটাকে আটকাতে। কোনো সভ্য দেশেই ধরুন হয় না, মানে ধরুন আমি যে কোনো একটা ন্যাশনাল মনুমেন্ট, আমাদের দেশেও যখন কোনো একটা মন্দির ধ্বংস করা হয় কি কোনো একটা মসজিদ ধ্বংস করা হয়, তখন আমরা তার বিরোধিতা করি। কেন বিরোধিতা করি? কারণ আমরা ইতিহাসটাকে প্রিজার্ভ করতে চাই। আমি আওয়ামী লীগের সমর্থক নই বা এর সমর্থক নই, আপনার শেখ হাসিনার সমর্থক নই, তার বিরোধী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি তার মনুমেন্টটাকে আমি সংরক্ষণ করব কি করব না, মানে দেশের ইতিহাসকে রক্ষার স্বার্থে আপনাকে তো ইতিহাসটা রাখতে হবে। তো সেটুকু পর্যন্ত তারা সেই বোধ বা ম্যাচিউরিটি তারা একটা ফ্যানাটিক আচরণ, মানে যেটা আমরা দেখলাম আর কি, যে একটা উন্মত্ত আচরণ, এবং সরকার অদ্ভুতভাবে সেটাকে বাধা দিতে চাইলো না। তার মানে সরকারও চাইলো, সরকার আত্মসমর্পণ করলো, সেই অর্থে সরকার তো ব্যর্থই। এই সরকার যত তাড়াতাড়ি নির্বাচন করে মানে সরে যায়, ততই আমার মনে হয় যে বাংলাদেশের পক্ষে মঙ্গল। স্যার, এই অস্থিরতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবার ফিরতে পারে বলে আপনার মনে হয় কি? হ্যাঁ, পারে। যতই আপনি ব্যর্থ হবেন, নতুন জনগণের মোহভঙ্গ হচ্ছে। তো যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই যে ব্যাপক জনতা, আমি কিছু
ফোর্সের মানে কনসাস ফোর্সের কথা বলছি না, আমি বলছি যে মাসের কথা, যারা জনগণ যারা অংশগ্রহণ করেছেন তারা তো একটা আকাঙ্ক্ষা থেকে বা অ্যাসপিরেশন থেকে এটাতে অংশগ্রহণ করেছিলেন পরিবর্তনের আশায়, যে আমি একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব, যেখানে সর্বধর্মের মানুষ সর্ববিশ্বাসের মানুষ একসাথে বসবাস করবে। কিন্তু তারা যখন দেখছে যে এভাবে আজকে মাজার ভাঙা হচ্ছে বা কোথাও আজকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে, বা আপনি মনে করুন এই ধরনের একটা মনুমেন্ট আপনি বা যেটা সংরক্ষণ করার কথা সেটাকে ভেঙে দিচ্ছেন, একটা তার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে। তো সমস্ত এই যে বাড়িগুলো এগুলো তো শুধু বাড়ি নয়, এগুলো কারুর বাড়ি নয়, এগুলো আমার শত্রুর বাড়ি নয়, তার সঙ্গে একটা ইতিহাস জড়িত আছে। তাকেও যদি আজকে রক্ষণাবেক্ষণ না করা হয়, এই ধরনের হিংসতা উন্মত্ততা সাধারণ মানুষ অ্যাপ্রুভ করবে না। ফলত এটা হতে পারে যে তারা আবার মানে হতাশ হয়ে পড়ল, সেই জায়গা থেকে আওয়ামী লীগের ফিরে আসার রাস্তাও তৈরি হতে পারে। তাহলে মানে ভবিষ্যতে বাংলাদেশকে কিভাবে দেখেন আপনি? মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশে আমরা একটা অস্থিরতা দেখছি। বাংলাদেশে কবে তাহলে শান্তি ফিরবে, মানে একটা স্থিরতা ফিরবে? কারণ একটা অর্থনৈতিক সামাজিক একটা মানে এই যে অবিচলতা অস্থিরতাও তো থেকে যাচ্ছে, এই যে বারবার মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধ বারবার এই যে হয়ে চলেছে। আসলে অস্থিরতা সব অস্থিরতাকে আমি খারাপ চোখে দেখি না, কারণ অস্থিরতা অনেক সময় যেটা করে সেটা হচ্ছে যে একটা ভালোর দিকে নিয়ে যায়। মানে স্থিতিশীলতাকে, যে স্থিতিশীলতা দমবন্ধকর শ্বাসরুদ্ধকর নির্যাতনকারী, সেই স্থিতিশীলতাকে ভেঙে যখন একটা অস্থিরতা তৈরি হয় তখন সেই অস্থিরতা বসন্তের বজ্রনিঘোষের মতোই আসতে পারে। ফলত সেটা সবসময় যেটা খারাপ হয় তেমন না, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কোথায় নিয়ে যাচ্ছে। আজকে একটা অস্থিরতা, মানুষ তো অস্থিরতা চায় না, অস্থিরতা চায় কেন? কারণ হচ্ছে যে একটা নতুন স্থিতিশীলতায় যাওয়ার জন্য, একটা উন্নততর স্থিতিশীলতায় যাওয়ার জন্য অস্থিরতা চাই। অস্থিরতাটাই কারুর কাম্য হতে পারে না। কিন্তু যদি একটা এই ধরনের বিষয় চলতে থাকে, যেখানে আমার আরও খারাপ পরিস্থিতি দিকে যদি চলে যেতে থাকে, তখন মানুষ আরও হতাশ হবে। যদি আমাকে বলেন যে আমার মতামত কি, যে স্থিতিশীলতা বাংলাদেশে কবে ফিরতে পারে, আমার ধারণা সেটা হচ্ছে যে ভারতবর্ষে বাংলাদেশের যে গণতান্ত্রিক বামপন্থীরা রয়েছেন আর কি, গণতান্ত্রিক মানুষ যারা সবাইকে নিয়ে চলতে চান, সব ধর্ম সব বিশ্বাসের মানুষকে নিয়ে চলতে চান, এবং একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে যারা কথা বলছেন, ওই ধরনের উন্মত্ততারকে তারা বিরোধিতা করছেন, এরা যদি শক্তিশালী হয়ে ওঠেন আর কি প্রকৃত অর্থে, তাহলেই আমার মনে হয় যে স্থিতিশীলতা ফিরতে পারে। ভারতবর্ষের যে ভূমিকা বাংলাদেশের ক্ষেত্রে, সেটাকে কিভাবে দেখেন আপনি? দেখুন, ভারতের ভূমিকা খুব ভালো না, মানে আমি একজন ভারতবাসী হিসেবে আমি ভারতের ভূমিকায় খুব দুঃখিত। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই যে ভারতের ভূমিকাটা খারাপ এমন নয়, আমাদের যে প্রতিবেশী দেশ আছে, সেটা শ্রীলঙ্কা হোক বা নেপাল হোক বা বাংলাদেশ হোক, তার কোথাও ভারতের ভূমিকা ভালো নয়। একটা সময় ছিল জানেন তো, যখন হচ্ছে যে ভারতকে খুব শ্রদ্ধার আসনে দেখা হতো, সেটা বাংলাদেশের ক্ষেত্রে হোক, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত প্রচুর সাহায্য করেছে। তো এবং মানে প্রতিবেশী দেশগুলোতে ভারতের একটা উচ্চ অবস্থান ছিল একটা সময় দাঁড়িয়ে। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে সেই অবস্থা নেই। আজকে আপনি বাংলাদেশের যে মংলা পোর্টের মতো পোর্টগুলো আজকে ভারতবর্ষের যে পুঁজিপতি শ্রেণী রয়েছে তাদের দখলে। আজকে যত ভারতের ক্যাপিটালিস্টরা মানে আগ্রাসী হয়ে উঠছে, শ্রীলঙ্কার যে পোর্ট দখল করা, এয়ারপোর্ট দখল করা, সরকারে দখল করা মানে গায়ের জোরে নয়, কিন্তু ওই চুক্তি করে, ক্যাপিটালের জোরে, যত আপনি এইগুলো করছেন, যত আপনি আপনার প্রতিবেশী দেশগুলোর শাসন নীতি কী হবে, কে সরকারে থাকবে, কিভাবে সরকারে থাকবে, কতদিন সরকারে থাকবে, এই সমস্ত কিছুকে নির্ধারণ করতে যাচ্ছেন, তত কি হচ্ছে যে আমাদের দেশগুলোর মধ্যেকার যে মানে সম্পর্ক, সেই সম্পর্কগুলো খারাপ হচ্ছে। আজকে আমরাও তো মেনে নিতাম না যদি অন্য কোনো দেশ যদি করবে, এটা করলে তো আমরা কি মেনে নেব? আজকে যে আমেরিকা আমাদের এতজন লোককে পায়ে শেকল বেঁধে প্লেনে করে ফেরত পাঠালো, সেটা কি ভারতবর্ষের মানুষ খুব ভালো চোখে দেখবে না? সেই রকমভাবেই আমাদের বুঝতে হবে যে অন্য দেশের মানুষও ভারতের ভূমিকাকে একটা গণতান্ত্রিক সাহায্যকারীর ভূমিকায় দেখতে চায়, দমনকারী বা নিয়ন্ত্রণকারী দাদাগিরির মতো ওই জায়গায় দেখতে চায় না। যখনই আপনি সেটা করছেন তখন তার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। বাংলাদেশের সাথে এই কারণেই আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে।